ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 999 নম্বরে ফোন করে মিথ্যা তথ্য দিলে শাস্তি, বললেন প্রধানমন্ত্রী। আরও জানাবো, করোনা ভ্যাকসিন বিতরণে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি। মৌলবাদীদের হাতে ভাস্কর্য থাকা না থাকার ইশারা দেয়নি জনগণ। ইচ্ছা করলেই কি জিয়াউর রহমানের নাম মোছা যায়, বললেন গয়েশ্বর। আরও জানাবো, মাস্ক না পরলে হতে পারে জেল। এবং সব শেষে থাকছে 3 কোটি ডোজ করোনার টিকা বিনামূল্যে দেবে সরকার। এতক্ষণ দেখছেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এই নিয়ে বিস্তারিত সংবাদ। জাতীয় জরুরি সেবায় হটলাইন 999 নম্বরে ফোন করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য দিলে তাকে অপরাধ হিসেবে গণ্য করে দণ্ডবিধি অনুযায়ী সাজা দেবে সরকার। জাতীয় জরুরি সেবা পরিচালনায় একটি আলাদা ইউনিট গঠন করে কমপক্ষে ডিআইজি পদমর্যাদায় একজন পুলিশ কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হবে। এমন বিধান রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে জাতীয় জরুরি সেবা নীতিমালা 2020 এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভা বৈঠকে যোগ দিতে সচিবালয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য ও কর্মকর্তারা। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ, জননিরাপত্তা, জনশৃঙ্খলা, অপরাধ দমন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে জাতীয় জরুরি সেবা 999 এর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি বলেন, জনজীবনের সফলতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করে জাতীয় জরুরি সেবা 999 সংক্রান্ত এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে নিরাপদ জীবন ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সংকটাপন্ন মানুষকে যাতে সহায়তা করা যায়, দুর্ঘটনা ও অপরাধ প্রতিরোধ করা যায়, অপরাধের শিকার কোনো ব্যক্তি বা সম্পদ উদ্ধার করা যেন সহজ হয়, দুর্ঘটনায় নিপতিত মানুষকে যাতে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনির্বাপণের ব্যবস্থা এবং জানমালের উদ্ধার সহ দ্রুততম সময়ে যাতে দুর্গতদের হাসপাতালে প্রেরণ ও সেবার প্রদান করা যায়। নীতিমালার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগে একটি জাতীয় জরুরি সেবা 999 নামে একটি ইউনিট গঠিত হবে জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব বলেন, কমপক্ষে ডিআইজি পদমর্যাদায় একজন কর্মকর্তাকে জাতীয় জরুরি সেবা 999 প্রধান হিসাবে নিযুক্ত করা হবে। এদিকে করোনা ভ্যাকসিন সুষ্ঠুভাবে বিতরণে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। দলটি মনে করে প্রায় 16 কোটি মানুষের জন্য 32 কোটি ভ্যাকসিনের ডোজ প্রয়োজন হবে। বর্তমানে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের পক্ষে এই ব্যাপক কার্যযজ্ঞ সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয়। এই কাজে সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্ব পালন করা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাব গৃহীত হয়। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব আরও জানান, বৈঠকে অবিলম্বে ভ্যাকসিন সংগ্রহের, সংরক্ষণ ও বিতরণের স্বচ্ছতা, কঠোর নজরদারি এবং জবাবদিহিতার ব্যবস্থার সম্বলিত পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপনের দাবি জানানো হয়। একই সঙ্গে ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাবিকৃত সংগৃহীত ভ্যাকসিন বিনামূল্যে বিতরণের জন্য আহ্বান জানানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত ইতিমধ্যেই কয়েকটি দেশে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। অনেক দেশের সরকার ভ্যাকসিন সংগ্রহের জন্য প্রয়োজনীয় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের দায়িত্বজ্ঞানহীন সরকার এই বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করেছে তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরছে না। বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভ্রান্তিমূলক তথ্য তুলে ধরছে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণে বিভিন্ন জীবন রক্ষাকারী ভ্যাকসিন সংগ্রহ
কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবাই মনে করেন ভ্যাকসিন সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণের বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে না পারলে জনগণ উপকৃত হবে না, উপরন্তু ব্যাপক দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে। যেহেতু যথাযথ তাপমাত্রায় এই ভ্যাকসিন সংরক্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ, সেহেতু আগে থেকেই এই বিষয়ে সকল পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ আবারও ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেছেন, সবাই মত প্রকাশ করা হয়েছে যে কোভিড-19 সংক্রমণের শুরু থেকেই সরকারের ক্ষমতাসীন উদাসীনতা ও ব্যর্থতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্বিতীয় দফায় সংক্রমণের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখনও পরীক্ষার হার অত্যন্ত সীমিত। পরিকল্পিতভাবে সংখ্যা কম দেখানোর ফলে সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরা হচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, অন্যদিকে হাসপাতালগুলোতে চিকিৎসার সুযোগ অত্যন্ত সীমিত থাকায় মৃত্যুর হারও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বয়স্ক রোগীদের অক্সিজেন সরবরাহ ও ভেন্টিলেটর সহ আইসিইউ শয্যার সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়াতে পরিস্থিতি আরও অবনতি ঘটছে। সরকারের চরম ব্যর্থতা, অযোগ্যতা, উদাসীনতা, দুর্নীতি এবং জনগণের জীবনের মূল্য না দেয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন। অবিলম্বে জরুরি ভিত্তিতে জেলা, উপজেলা এবং ঢাকাসহ সকল মহানগর পর্যায়ে কোভিড-19 সহ অন্যান্য রোগের চিকিৎসার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে হবে। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বিরোধিতা নিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশকে কখনো আলাদা করা যায় না। এদেশে ভাস্কর্য আছে, ভাস্কর্য থাকবে। ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করবে সরকার। এই মৌলবাদীদের যারা ধর্মের নামে ধর্মবিরোধী কাজ করে তাদের হাতে ভাস্কর্য থাকা না থাকার ইজারা কিন্তু এদেশের জনগণ দেয়নি। ফজিলাতুন্নেসা ইন্দিরা সোমবার বাংলাদেশ সচিবালয় থেকে ইউএসএইড ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে মেল ইনভেস্টমেন্ট ফর জেন্ডার ইকুয়ালিটি, সাস্টেইনড ইম্প্যাক্ট অ্যান্ড চেঞ্জ ইন সাউথ ওয়েস্ট বাংলাদেশ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেছেন, ইরাক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক সহ মুসলিম প্রধান দেশে কিন্তু আমরা ভাস্কর্য দেখি। মৌলবাদী দলগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার যে হুমকি দিয়েছে তাতে অত্যন্ত ঊর্ধ্বতপূর্ণ আচরণ। তাদের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। ফজিলাতুন্নেসা ইন্দিরা আরও বলেছেন, যারা মসজিদ, মন্দির আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, ধর্মবিরোধী কাজ করে, বিশ্ব ইজতেমায় আসা মুসল্লি ও চলন্ত বাসে জ্বলন্ত আগুনে মানুষ পুড়িয়ে মারে, তাদের মুখে ধর্মের কথা মানায় না। যারা স্বাধীনতার মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না, তারাই ভাস্কর্য নিয়ে হুমকি দামকি দেয়। প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেছেন, 2 লাখ মা বোনের আত্মত্যাগ ও 30 লাখ শহীদের রক্তে বেশি আসা বাংলাদেশের মাটিতে মৌলবাদীদের স্থান হবে না। এদিকে রাজধানীর মুগলটুলিতে স্কুলের নাম পরিবর্তন প্রসঙ্গে সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ইচ্ছা করলে কি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যায়? জিয়াউর রহমানের নাম ও ছবি স্বাধীনতাকামী, গণতন্ত্রে বিশ্বাসী ও দেশপ্রেমিক জনগণের হৃদয়ে আঁকা। এই ছবি ছিঁড়ে মুছে ফেলা যায় না, কারণ এটা হৃদয়ের লেখা, কালিতে লেখা নয়। এর শাস্তি ভোগ করার জন্য আগামী দিনে প্রস্তুত থাকতে হবে। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। রাজধানীর মুগলটুলি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ সিটি আয়োজিত এই মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র প্রধান অতিথি ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেছেন, আপনি আপনার পিতার ভাস্কর্য বানান, আপত্তি নেই। আমরা শেখ মুজিবুর রহমানকে অপমান করি না। তার জায়গায় ইতিহাসে যেখানে আছে সেখানেই থাকবে। তার যতটুকু অবদান আছে তা আমরা স্বীকার করব, এটাই নিয়ম। রাষ্ট্রীয় পরিচালনায় তার ব্যর্থতা থাকতে পারে, তা নিয়েও আমরা কথা বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র আরও বলেছেন, আজকে জিয়াউর রহমানের নাম পরিবর্তন করছেন, পাশাপাশি আপনাদের নাম পাহাড়ের চূড়ায় রাষ্ট্রীয় টাকা খরচ করে প্রতিদিনই লাগাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের একজন মহানায়ককে যদি মুছে ফেলতে চান, যেদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে না সেই দিন জনগণ আপনাদের নামও মুছে ফেলবে, সে কথা ভাবতে হবে। মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি আরও বলেছেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নতুন করে লুটপাটের চক্রান্ত চলছে। এসব থেকে দৃষ্টি সরাতেই জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এসব উত্তেজনাকর কাজ করে মানুষের দৃষ্টি ফেরানো যাবে না। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিবুন নবী খান সোহেল মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে দেয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এতে অংশ নেওয়া বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আরও কঠোর হতে যাচ্ছে সরকার। মাস্ক না পরলে 500 টাকা জরিমানা হতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রী পরিষদ। এভাবে 7 থেকে 10 দিন দেখার পর অবস্থার পরিবর্তন না হলে জেল দেওয়ার মতো কঠোর অবস্থানও নিতে পারে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই কথা জানান। সবাই প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সচিব বলেন, আগেই আমরা বলেছি এই সপ্তাহ থেকে আরেকটু শক্ত অবস্থানে যাব। আমার মনে হয় ঢাকার বাইরে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ডিসিরা বলেছেন, জেলা সদরে মানুষ মোটামুটি সতর্ক হচ্ছে। ঢাকা শহরে বোধহয় এখনো পুরোপুরি সতর্ক হয়নি, তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে জরিমানা হয়ে যাবে 500 টাকা। এদিকে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে 3 কোটি ডোজ টিকা জনগণকে বিনামূল্যে দেওয়া হবে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এই ভ্যাকসিন তৈরি করবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। এর নাম দেওয়া হয়েছে SARS-CoV-2 AZ1222। চলতি বছরের 14 অক্টোবর সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশের কাছে 3 কোটি ডোজ বিক্রির প্রস্তাব ছিল। এই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের টিকাটির ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট। ভ্যাকসিন কিভাবে বিতরণ করা হবে সে বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে নীতিমালা রয়েছে, সে অনুযায়ী বিতরণ করা হবে। প্রতিটি ভ্যাকসিনের দাম জানা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে, মানুষ তো পয়সা দেবে না। ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হবে। যে ভ্যাকসিন আসতেছে সেটা বিনা পয়সায় দেওয়া হবে। তবে কত দামে এই ভ্যাকসিনগুলো কিনা হবে সেটা ক্রয় প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জানা যাবে না বলে জানানো হয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।